সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমরা উচ্চতর গণিত প্রথম পত্রের বৃত্ত চ্যাপ্টারের একেবারে শেষ লেকচার দেখবে, অর্থাৎ 10ম লেকচার। এর আগে তোমরা আরও 9টি লেকচার দেখেছো, অর্থাৎ দুটো অনুশীলনী মিলিয়ে তোমরা 10টি লেকচারের ভিতরে সবগুলো অঙ্ক পাবে। আজকে যারা প্রথম এই লেকচারটি দেখবে তারা আগের থেকে লেকচারগুলো, অর্থাৎ শুরুর দিকে লেকচারগুলো দেখে আসো, কারণ অ্যাডভান্স লেভেলের লেকচার অবশ্যই বেসিক ধারণা না নিয়ে দেখাটা ঠিক না। অতএব তোমরা গুরুত্বের সাথে লেকচারটি দেখো আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও বেশি বেশি, যাতে ওরা দেখার সুযোগ পায়। চলো আমরা আর কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনের দিকে ফিরে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা কিছু গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। আমরা চেষ্টা করব সবগুলো সমস্যার সমাধান করার। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 1, 2 এবং 6 নম্বর গাণিতিক সমস্যা। এখানে 3টি অঙ্কই প্রায় একই রকমের। আমরা 1টি অঙ্ক করব এবং 2টি অঙ্ক তোমরা নিজেরাই পারবে। দেখো, আমরা 2 নম্বর অঙ্ক করার চেষ্টা করব। 2 নম্বর অঙ্কে বলেছে 3 - 3 বিন্দু থেকে x² + y² + 8x + 4y - 5 = 0 বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ ও দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো, এখানে যে বৃত্তের সমীকরণ দেয়া আছে তার সাথে অবশ্যই একটি স্পর্শক আছে। ওই স্পর্শকটি 3 - 3 বিন্দু থেকে এসেছে। তাহলে আমরা বলতে পারি স্পর্শকের উপরই একটি বিন্দু হচ্ছে 3 - 3। তাহলে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলেছে এবং স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ স্পর্শকের উপরে 3 - 3 বিন্দু। তাহলে আমরা অঙ্কটি করার চেষ্টা করি। দেখো, দেয়া আছে সাধারণ সমীকরণ বৃত্তের আমরা লিখলাম। তোমরা জানো বৃত্তের সাধারণ সমীকরণ থেকে কিভাবে কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে হয়। এগুলো তোমরা বেসিক লেভেলের লেকচারেই দেখেছো। আমরা কেন্দ্র নির্ণয় করলাম -4 - 2 এবং ব্যাসার্ধ এখানে পেলাম 5, ব্যাসার্ধ 5। এখন তোমরা একটি জিনিস দেখতে পাচ্ছ, 3 - 3 বিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ। অর্থাৎ এই যে স্পর্শক দেখতে পাচ্ছ, স্পর্শকের উপরে 3 - 3 একটি বিন্দু। তাহলে যদি স্পর্শকের উপরে একটি বিন্দু থাকে, তাহলে স্পর্শকটি যেহেতু সরলরেখা, তাহলে এই সরলরেখারও সমীকরণ তোমরা লিখতে পারবা। কিভাবে লিখতে পারবা সেটা তোমরা সরলরেখা চ্যাপ্টারে দেখেছো। দেখো, এইখানে একটি বিন্দু দেয়া আছে, এই যে সরলরেখার উপর একটি বিন্দু। তাহলে এই সরলরেখাটা কি হবে? y - y1 বিন্দুটা দেখো, x1 - y1। তাহলে সমীকরণটা হবে, এই যে সরলরেখার সমীকরণ হবে y - y1, এই যে y1, এই y1 এখানে লিখছে = m × x - x1। তাহলে আমরা ওইখানেও যেহেতু 3 - 3 বিন্দু আছে, আমরা শুধু এইখানে 3 - 3 বসাবো, আর বাকি এই সূত্রটুকুই আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখানে দেখো, 3 - 3 বিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ, এই সরলরেখার সমীকরণ আমরা বের করব। y - y1 কত? এখানে -3। তাহলে মাইনাস, যেহেতু মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, = m × x - x1। x1 এখানে হচ্ছে 3। এখন এইটা গুণ করে দিলে এইটা আমরা 1 নং সমীকরণ আকারে লিখতে পারি। এই যে স্পর্শকের সমীকরণ, এইটাই কিন্তু 1 নং সমীকরণ। এখন আমাদের এখানেও m এর মান বের করতে হবে, কারণ এই সমীকরণে দেখো, যেহেতু এটা একটি সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণে আমরা এই m কে মুক্ত করতে হবে, x y থাকবে। তাহলে আমরা কিভাবে মুক্ত করব সেটা একটা টেকনিক আছে। দেখো, এইখানে আমরা বলতে পারি এই বৃত্তের কেন্দ্র থেকে এই যে সরলরেখা, অর্থাৎ 2 নং রেখা, এর লম্ব দূরত্ব = 5 লিখতে পারি না? তাহলে আমরা আগে লম্ব দূরত্ব নির্ণয় করব। দেখো, 4 to -4 - 2 হতে 1 নং এর উপর লম্ব দূরত্ব। তোমরা লম্ব দূরত্বের সূত্র কিভাবে লম্ব দূরত্বের মান বের করতে হয় তোমরা আগেই শিখেছো। এই -4 - 2 কে আমরা
এই যে সমীকরণে দ্বারা সিদ্ধ করাবো, তারপর সমীকরণের বাম পাশের অংশ অর্থাৎ 0 বাদে বাম পাশের অংশকে মডুলাস দেব, বর্গমূল দেব। এইখানে এম স্কোয়ার আসছে, এখানে এম হচ্ছে এই এক্স এর সহগ, এখানে মাইনাস এম, যদিও মাইনাস এম হতো, মাইনাস এম এর হোল স্কোয়ার করলে এম স্কোয়ারই আসে, এই জন্য এম স্কোয়ার লিখেছি। আর এইখানে আসবে ওয়াই এর যে সহগ তার হোল স্কোয়ার। আশা করছি তোমরা এগুলো আগেই জানো। তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি এই অংশ ইকুয়াল 5 লিখতে পারি। এই অংশ ইকুয়াল আমরা 5 লিখলাম। দেখো এখন আমরা যদি উভয় পক্ষে বর্গ করে ক্যালকুলেশন করি, তাহলে এম এর দুটো মান পাওয়া যায়। এম এর একটা মান পেলাম -4/3, একটা মান 3/4। যেহেতু এম এর দুটো মান পেয়েছি, এই এম এর মানগুলোকে আমরা এই 1 নং সমীকরণে যদি বসাই, তাহলেই কিন্তু এখানে এম মুক্ত হয়ে যাবে। তাহলে এম এর মান যখন -4/3, তখন আমরা 1 নং সমীকরণে বসালে এই সরলরেখার সমীকরণ পাই। এটাই হচ্ছে স্পর্শকের সমীকরণ। তাহলে স্পর্শকের সমীকরণ, যেহেতু এম এর আরেকটা মান আছে, তাহলে স্পর্শক নিশ্চয়ই 2টা হবে। যখন এম এর মান 3/4, তখন আমরা 1 নং সমীকরণে বসিয়ে ক্যালকুলেশন করে পাই আরও একটি সমীকরণ। তাহলে এই দুটো সমীকরণই হচ্ছে স্পর্শকের সমীকরণ। এখন দেখো দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তোমরা এখানে এই 2 নম্বরে দেখতে পাচ্ছ একটি বৃত্তের সাধারণ সমীকরণ, তারপর যদি একটি বিন্দু দেয়া থাকে, তাহলে আমরা স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। স্পর্শকের দৈর্ঘ্য মানে এই বিন্দুকে আমরা এইখানে বসাবো, অর্থাৎ এই বিন্দু দ্বারা এই সমীকরণকে সিদ্ধ করাবো। এক্স এর পরিবর্তে x1, y এর পরিবর্তে y1 বসাবো। তারপরে এই যে বাম পাশের পুরোটার বর্গমূল দিব। তাহলে ওখানেও আমাদের কিন্তু একটা বিন্দু আছে 3 - 3, এবং এই সাধারণ সমীকরণও আছে। আমরা এই সূত্রটা ওইখানেও প্রয়োগ করব। এখানে দেখো এত বিন্দু থেকে প্রদত্ত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য। দেখো এই বিন্দু থেকে এই বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য, তাহলে প্রথমেই বলেছি এই বিন্দুটাকে এখানে সিদ্ধ করাতে হবে, অর্থাৎ x এর পরিবর্তে 3, y পরিবর্তে -3 বসাবো। তারপর টোটাল বাম পাশের অংশটুকুর বর্গমূল। এখানে সেই কাজটি করেছি। দেখো x এর পরিবর্তে 3 বসিয়েছি, y পরিবর্তে -3, আর তোমরা জানো এইখানে টোটালটার বাম পাশের বর্গমূল। টোটালটার বাম পাশের বর্গমূল, তারপর ক্যালকুলেশন করলে 5 একক আসে। এইখানে আমরা দৈর্ঘ্য নির্ণয় করতেও জানি। দেখো এই অঙ্কটিতে যদি স্পর্শকের সমীকরণ না নির্ণয় করতে বলে, শুধু দৈর্ঘ্য নির্ণয় করতে বলতো, তাহলে কিন্তু আমরা কিছুই করা লাগতো না, শুধু এই সূত্রে বসিয়ে দিলেই হতো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো 3 নম্বর অঙ্কে বলেছে এত বিন্দু থেকে এত বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। একটু আগে যে অঙ্কটি দেখেছো ওইটার শেষের অংশ। তাহলে আমরা এতটুকু সমাধান করব, সমাধান করে সাধারণ সমীকরণ আকারে সাজাবো, তারপর ওই সূত্রে বসিয়ে দেব। দেখো এইটাকে আমরা এইভাবে সাধারণ সমীকরণ আকারে সাজালাম। দেখো এক্স স্কোয়ারের সাথে কিছু রাখা যাবে না, ওয়াই স্কোয়ারের সাথেও কিছু রাখা যাবে না, কারণ তোমরা জানো বৃত্তের ক্ষেত্রে এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারে এখানে রাখা যাবে না, এটা মুক্ত করতে হবে। আর এক্স ওয়াই যুক্ত টার্ম থাকতে পারবে না। তাহলে দেখো ওই সূত্রের মাধ্যমে এখানে এইটা দ্বারা সিদ্ধ করাতে হবে এই সূত্রে, অর্থাৎ এক্স এর পরিবর্তে 1, ওয়াই পরিবর্তে -1 বসাবো। তারপরে এই বাম পাশে টোটালটার অংশের বর্গমূল দিতে হবে। এই কাজটা এখানে করা হয়েছে। তারপর তোমরা ক্যালকুলেশন করলে যা আসে সেইটাই রেজাল্ট। একইভাবে তোমরা যদি 4 নম্বর করো, তাও একই নিয়ম তোমরা এখানে থেকে দেখে নিতে পারো। 5 নম্বরে দেখো, 5 নম্বরে বলেছে মূল বিন্দু হতে, এইখানে এই বিন্দুটা না দিয়ে এইখানে দিয়েছে মূল বিন্দু, অর্থাৎ 0, 0 বিন্দু দিয়েছে।
0 বিন্দু হতে। 3 এবং 4 নং সমীকরণে কিন্তু 0 না, এইখানে 0 দিয়েছে। কিন্তু 3 এবং 4 নংয়ে দেখো বৃত্তের সমীকরণ দেয়া ছিল, এইখানে সমীকরণ দেয়া নাই, আছে কেন্দ্র দেয়া। এত কেন্দ্রবিশিষ্ট বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কতটুকু তাও দেয়া আছে, বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে যেহেতু কেন্দ্রের মান জানি, আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করার চেষ্টা করি। দেখো আমরা সাধারণ সমীকরণটা লিখলাম। আমরা জানি সাধারণ সমীকরণের স্থানাঙ্ক, কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g - f। এখান থেকে আমরা তাহলে -g - f = লিখতে পারি 1 2, যেহেতু কেন্দ্র হচ্ছে 1 2। এখান থেকে আবার আমরা জির মান বের করতে পারি -1, f এর মান -2। এখন এই জির মান f এর মান যদি আমরা সাধারণ সমীকরণে বসিয়ে দেই, এই যে জি f এর স্থলে, তাহলে কিন্তু এই 1 নং সমীকরণ আমরা পাই, কারণ এইখানে আমরা সির মান জানি না। এখন দেখো এইখানে মূল বিন্দু হতে 0 বিন্দু হতে, আর এইখানে আমরা একটা সমীকরণ জানি, সাধারণ সমীকরণ। একটি বিন্দু থেকে একটি বৃত্তের আমরা স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতাম আগের সূত্র অনুসারে। এখানে দৈর্ঘ্য দেয়া আছে, আমরা একইভাবে দৈর্ঘ্য নির্ণয় করব। দেখো 0 কেন্দ্র হতে এত বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, তার মানে আমরা x এর পরিবর্তে 0, y এর পরিবর্তে 0 বসাবো, আর এই টোটালটার বাম পাশের বর্গমূল দেব। তাহলে এখানে সেই সূত্রটি আমরা ইউজ করেছি। এখন শর্ত মতে কি, এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের মানই তো হচ্ছে 2, তাহলে আমরা লিখতে পারি √c = 2। তাহলে আমরা বর্গ করলে c = 4 লিখতে পারি। আর এই 4 c = 4, এটা যদি 1 নং সমীকরণে বসাই দেই, তাহলে আমরা এই c কে মুক্ত করতে পারি। এই হচ্ছে নির্ণয় বৃত্তের সমীকরণ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোনো সমস্যা হলে তবুও তোমরা নক করবে। এখানে দেখো 7 নম্বরে আরও 3টি তোমরা অঙ্ক দেখতে পাচ্ছ। এই 3টি অঙ্ক আমরা এখন শেষ করব, প্রায় সেম ক্যাটাগরির অঙ্ক। দেখো 1 নম্বরে বলেছে, 1 x² + y² = 144 বৃত্তের এমন যা এর সমীকরণ নির্ণয় করো যা 4 - 6 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হবে। আমরা চিত্রের মাধ্যমে কিন্তু খুব সহজেই বুঝতে পারি। দেখো এইটা হচ্ছে বৃত্তের সমীকরণ, আর এমন যা এর সমীকরণ নির্ণয় করতে বলছে। এই দেখো এইখানে যে এবি যা দেখতে পাচ্ছ, এই এবি যা এর সমীকরণ নির্ণয় করতে বলেছে, যা সমদ্বিখণ্ডিত হয় কোন বিন্দুতে, এই সি বিন্দুতে। সির মান কত, 4 - 6। তাহলে আমরা অঙ্কটি করি। প্রদত্ত বৃত্তের সমীকরণ, এখানে আমরা জানি কেন্দ্র 0 কারণ তোমরা জানো মূলবিন্দুগামী বৃত্তের কেন্দ্র যদি মূলবিন্দুতে হয় তাহলে এই আকারের সমীকরণ হয়। তাহলে এখানে কেন্দ্র 0 এখন তোমরা ঢালের মান বের করতে পারবে, এটা তোমরা আগেও করেছো সরলরেখা চ্যাপ্টারে। এই ওসি এর ঢাল, ও বিন্দু জানা আছে, ও বিন্দু আমরা মূলবিন্দু জানি 0, সি বিন্দু জানি। অর্থাৎ একটি সরলরেখার উপর যদি দুটি বিন্দু থাকে, তাহলে ঢালের মান কিভাবে বের করতে হয় তোমরা আগে শিখেছিলে সরলরেখা অধ্যায়। যদি না জানো তাও আমি এখন জানিয়ে দিচ্ছি। দেখো যদি কোনো সরলরেখার উপরে কোনো বিন্দু নির্দেশিত না থাকে, তাহলে আমরা সরাসরি বলতে পারি y = mx + c, যেখানে m এর মান হচ্ছে y/x। যদি সরলরেখার উপরে একটি বিন্দু নির্দেশিত থাকে, সেক্ষেত্রে আমরা এইভাবে লিখতাম, এখানে m এর মান হচ্ছে, দেখো এখানে আর গুণন করে দিলে কিন্তু এইটা নিচে চলে আসলে কিন্তু m এর মান তোমরা সহজেই বের করতে পারো সমীকরণ থেকেই। আর যদি দুইটা বিন্দু থাকে, দুইটা বিন্দুর ক্ষেত্রেও তোমরা এই মান লিখবে y - y1 = m × x - x1। এখানে m এর মান হচ্ছে এই দুইটা বিন্দু, একটা বিন্দু y1 আর একটা বিন্দু হচ্ছে x2 y2, একটা হচ্ছে x1 y1 আর একটা হচ্ছে x2 y2।
তাহলে এই ঢালের মান হচ্ছে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, অর্থাৎ প্রথমটার কোটি বিয়োগ দ্বিতীয়টার কোটি ভাগ হচ্ছে প্রথমটার ভুজ বিয়োগ হচ্ছে দ্বিতীয়টার ভুজ। তাই এই অঙ্কের ক্ষেত্রে আমরা যে অঙ্কটা এখন করতেছি তাই সেখানেও কিন্তু দুটি বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে 0 0 আর একটা বিন্দু মান দেওয়া আছে, সেটা তোমরা দেখবে। আচ্ছা, আমরা অঙ্কটি করি। দেখো, একটি মান দেওয়া আছে 0 0 আর একটা মান দেওয়া আছে 4 মাইনাস 6। তাহলে ওসি এর ঢাল কত? এইখানে y1 মাইনাস y2, তার মানে 0 মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় প্লাস 6 ভাগ হচ্ছে x মাইনাস x2 x, অর্থাৎ x1 মাইনাস x2 x1 হচ্ছে এখানে 0 মাইনাস x2 হচ্ছে 4। তাহলে আমরা ঢাল পেলাম মাইনাস 3/2। এইটা কিন্তু ওসি এর ঢাল। ওসি এবং এবি কিন্তু পরস্পর লম্ব। তাহলে এবি এর ঢাল কত? যদি লম্ব হয় একটা সমীকরণ আর একটা ঢাল হবে, এই যে এখানে যদি প্লাস থাকে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস, যেহেতু এখানে আছে মাইনাস এইখানে হয়ে গেছে প্লাস, আর এইটা যাবে উল্টে, অর্থাৎ 2 যাবে উপরে 3 আসবে নিচে। তাহলে আমরা এবি এর ঢাল পেয়ে গেলাম, এবি এর ঢাল পেয়ে গেছি। এখন দেখো, এবি একটা সরল রেখা, এই সরলরেখার উপর একটা বিন্দু কিন্তু আমরা জানি, বিন্দুটা হচ্ছে 4 মাইনাস 6 এবং ঢালের মানও জানি, এম এর মান হচ্ছে 2/3। তাহলে এই সরলরেখার সমীকরণটা আমরা নির্ণয় করতে পারি না? দেখো কিভাবে আমরা নির্ণয় করব। এই যে দেখো, এখানে একটা সমীকরণ মানে একটা বিন্দু দেয়া আছে সরলরেখার সমীকরণে, এইখানে আমরা ঢালের মান জানি, এম এর মান জানি এবং একটি বিন্দুর মানও জানি 4 মাইনাস 6। তাহলে আমরা এই সমীকরণে বসিয়ে দিলেই সরলরেখার সমীকরণ নির্ণয় করা হবে। তাহলে আমরা অঙ্কে ফিরে যাই। তাহলে দেখো, সুতরাং এবি এর সমীকরণ y মাইনাস y1 কত? মাইনাস 6, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, ইকুয়াল এম এর মান কত? 2/3 ইন্টু এক্স মাইনাস x1 এর মান হচ্ছে 4। এখন ক্যালকুলেশন করলে ইহাই হচ্ছে নির্ণয় এর সমীকরণ। এই যে এবি এর সমীকরণ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, অনেক সহজ অঙ্ক এটা। এখানে দেখো 2 নম্বর কিন্তু একই অঙ্ক, তোমরা এই 1 আর 2 নিজেরাই পারবে। এখানে 3 নম্বরে বলেছে y ইকুয়াল twice x যদি এত বৃত্তের কোনো জ্যায়ের সমীকরণ হয়। দেখো, এই বৃত্তের এই যে সরলরেখাটা হচ্ছে একটা বৃত্তের জ্যা, এবং কোন বৃত্তের? এই বৃত্তের। এবং বলেছে এই জ্যাকে যদি আমরা ব্যাসে কনভার্ট করি, অর্থাৎ এই জ্যা যদি একেবারে বৃহত্তম জ্যা হয় অর্থাৎ ব্যাস হয়, তাহলে সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ কীরকম হতে পারে। এই যে জ্যা হচ্ছে এই জ্যা, যখন আমি কনভার্ট করেছি তখন এটাকে আমরা একেবারে মাঝ বরাবর লিখলাম, কারণ যেহেতু এটা ব্যাস। তাহলে আমরা এই দুটোর সমাধান করলে এইখানের 2 প্রান্তবিন্দু পেতে পারি, কারণ এই যে বৃত্ত এবং এই ব্যাস, এই দুটো যদি আমরা সমাধান করি তাহলে এইখানে প্রান্তবিন্দু পেলে, তবে কিন্তু প্রান্তবিন্দু পেলেই আমরা একটি সূত্র আছে, ওই সূত্র ব্যবহার করে সহজে বৃত্তের সমীকরণ পেতে পারি। দেখো, তোমরা অঙ্কটি করলে আরও ক্লিয়ার ধারণা পাবে। দেখো, এই দুটোর আমরা ছেদবিন্দু নির্ণয় করার জন্য সমাধান করব, অর্থাৎ y পরিবর্তে 2x লিখব এই সমীকরণে। তো এই সমীকরণে 2x লিখলে x এর দুটো মান পাওয়া যায়, একটা হলো 0 আর একটা 2। এই x এর মান যদি আমরা এখানে বসাই তাহলে y এর মান একবার পাওয়া যায় 0 আর x এর 2 এর জন্য 4 পাওয়া যায়। তাহলে আমরা j এর 2 প্রান্তবিন্দু পেলাম, একটা 0 0, একটা হলো 2 4। এখন তোমরা নিশ্চয়ই জানার কথা, দেখো আগে একটা সূত্র, এই 6 নম্বর সূত্রটা দেখো, দুটো প্রান্তবিন্দু যদি ব্যাসের দেয়া থাকে তাহলে ওই বৃত্তের সমীকরণ হবে প্রান্তবিন্দুর স্থানাঙ্ক x1 y1 x2 y2, তাহলে হবে x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2
প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল 0। আমরা এইখানেই যেহেতু দুটো বিন্দু আছে আমাদের প্রান্ত বিন্দু, তাহলে এই যে সূত্র এইটাই আমরা বসালেই বৃত্তের সমীকরণ পাবো। এখন জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। আগে তো জ্যা ছিল, এখন আমরা এই যে ব্যাসে কনভার্ট করছি, ব্যাসে কনভার্ট করার পরে এখন বৃত্তের সমীকরণ হয় এক্স মাইনাস এক্স ওয়ান, এইখানে এক্স ওয়ান হচ্ছে এইখানে 0, এক্স মাইনাস এক্স টু হচ্ছে 2 প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে 0, ওয়াই মাইনাস ওয়াই টু হচ্ছে 4। এখন আমরা যদি ক্যালকুলেশন করি ইহাই নির্ণয় সমীকরণ। তোমরা 8 নম্বরে দেখতে পাচ্ছ 3টি অঙ্ক। এই 3টি অঙ্ক খুব সহজ, তোমরা আশা করি পারবে। তো আমরা দেখি, করার চেষ্টা করি। 1 নম্বরে বলেছে দুটো বৃত্ত আছে, দুটো বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ এবং দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। দেখো দুটো বৃত্তের সাধারণ জ্যা কীরকম হতে পারে। তোমরা ডান পাশে চিত্রে দেখতে পাচ্ছ এই দুটো বৃত্ত, এইখানে এবি হচ্ছে সাধারণ জ্যা। এই সাধারণ জ্যায়ের সমীকরণ বের করতে বলেছে এবং দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। দেখো সাধারণ জ্যায়ের সমীকরণ কিভাবে নির্ণয় করে তোমরা আগেই সূত্রে জানো। S1 দ্বারা একটা সমীকরণ বুঝিয়েছে বৃত্তের, S2 দ্বারা একটা সমীকরণ বুঝিয়েছে। এখন দুইটা যদি পরস্পর ছেদি হয় তাহলে এই যে এখানে সাধারণ জ্যা, এই সাধারণ জ্যায়ের সমীকরণ হয় S1 মাইনাস S2, অর্থাৎ প্রথম বৃত্ত বিয়োগ দ্বিতীয় বৃত্তর বাম পাশের অংশ ইকুয়াল হচ্ছে 0। তো আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করব। দেখো বৃত্তদ্বয়ের সাধারণ জ্যায়ের সমীকরণ, প্রথম বৃত্তের বাম পাশের অংশ বিয়োগ হচ্ছে দ্বিতীয় বৃত্তের বাম পাশের অংশ। তোমরা ওইখানে যা দেখেছিলে S1 মাইনাস S2, S1 দ্বারা বোঝায় প্রথম বৃত্তের বাম পাশের অংশ আর S2 দ্বারা বোঝায় দ্বিতীয় বৃত্তের বাম পাশের অংশ। তাহলে দুটো যদি সমাধান করে তাহলে যে 1 নং সমীকরণ পাওয়া যায়, এই সরলরেখাটি হচ্ছে এই যে সাধারণ জ্যায়ের সমীকরণ। এখন দেখো জ্যায়ের আমরা দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করব। দেখো এইখানে যদি আমরা একটি বৃত্ত নেই, একটি বৃত্ত নিলে এই জ্যায়ের সমীকরণই তো 1 নং সমীকরণ, আর এই প্রথম বৃত্ত হচ্ছে এই বৃত্তের সমীকরণ। এখন এই বৃত্ত এবং এই সরলরেখা যদি আমরা সমাধান করি আগের অঙ্কের মতো, তাহলে কিন্তু আমরা এইখানের প্রান্তবিন্দু পাই, এইখানেরও প্রান্তবিন্দু পাই। এইখানের যদি দুই প্রান্তবিন্দু পাই তাহলে এই দৈর্ঘ্য নির্ণয় করা খুব সহজ। দূরত্বের সূত্র অনুসারে তোমরা বসিয়ে দিলেই দৈর্ঘ্য নির্ণয় করতে পারবে। তাহলে আমরা দেখি, এবি হলো বৃত্তের সাধারণ জ্যা, যে কথা বলেছিলাম এবি হলো বৃত্তের সাধারণ জ্যা। 1 নং সমীকরণ হতে পাই। এই 1 নংকে আমরা 1 নং এবং এই বৃত্ত আর এইটা সমাধান করার জন্য x এর মান বের করে রাখলাম। এখন x এর মান প্রথম বৃত্তের সমীকরণে বসিয়ে পাই। প্রথম বৃত্তের সমীকরণ কোনটা? এই যে সমীকরণ দেখছো এইটা। এখানে x এর মান কত বসাবো? 2y মাইনাস 7। এটা বসাইলে আমরা y এর জন্য দুটো মান পাওয়া যায়। তোমরা ক্যালকুলেশনগুলো নিজেরা খাতায় করবে, দুটো মান পাওয়া যায়। এখন আমরা y মান যদি 2 নং সমীকরণে বসাই তাহলে সেক্ষেত্রে আরও দুইটি মান পাওয়া যায় x এর। তাহলে বিন্দু পাওয়া যাবে দুটি, x এর একটি মানের জন্য y এর একটি, আবার x এর আরেকটি মানের জন্য y এর একটি। তাহলে দেখো x এর একটি মান আছে -1 প্লাস 4/√5। এইখানে x এর এই মানের জন্য এর এইখানেও ধনাত্মক মানটা পাওয়া যায়, আবার এইখানেও x এর ঋণাত্মক মানের জন্য এইখানের ঋণাত্মক মান পাওয়া যায়। তাহলে এবির বিন্দুর মান পেয়ে গেছি আমরা। এখন আমরা দূরত্বের সূত্র নির্ণয়ের মতো করে আমরা, অর্থাৎ এইটার ভুজ বিয়োগ এইটার ভুজ, এইটার হোল স্কয়ার যোগ এইটার কোটি বিয়োগ হচ্ছে এইটার কোটি
হোল স্কয়ার টোটালটা আর বর্গমূল, যে দূরত্ব নির্ণয়ের সূত্র তোমরা সরলরেখার প্রথম চ্যাপ্টারেই করেছো, ওই সূত্রটাই এখানে ব্যবহার করা হয়েছে। তারপর ক্যালকুলেশন করলে যা আসে সেটাই হচ্ছে এই যে সাধারণ জ্যা এর দৈর্ঘ্য। এখানে 4 এসেছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন 2 নম্বরে দেখো, 2 নম্বরে বলেছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল 0 এবং এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 4x প্লাস 3y প্লাস 2 ইকুয়াল 0 বৃত্ত দুইটির সাধারণ জ্যা যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করতে বলেছে। তোমরা একটা জিনিস খেয়াল করো, এই যে দুটো বৃত্ত দেখতে পাচ্ছ, এর তো একটা সাধারণ জ্যা হবে, ওই জ্যা অন্য একটি বৃত্তের ব্যাস, ওই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে তোমরা চিত্রের সাহায্যে বোঝো। এখন একেবারে লক্ষ্য রাখো চিত্রের দিকে। দেখো এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ। এখন সাধারণ জ্যা, এই যে সবুজ সাধারণ জ্যা, এই জ্যা হচ্ছে আর একটা বৃত্তের ব্যাস। তাহলে আমরা এই দেখো, এই লাল বৃত্তের ব্যাসই হচ্ছে সবুজ এই সাধারণ জ্যা। এই যে লাল বৃত্তটা, এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে। এখন দেখো, আমরা বৃত্তের প্রথম বৃত্তের সমীকরণকে 1 নং সমীকরণ দিলাম এবং দ্বিতীয় বৃত্তের সমীকরণকে 2 নং সমীকরণ দিলাম। এখন 2 নং থেকে 1 নং যদি আমরা বিয়োগ করি তাহলে একটি সরলরেখার সমীকরণ পাওয়া যায়। এই 2 নং থেকে যদি আমরা 1 নং বিয়োগ দিই তাহলে একটা সরলরেখার সমীকরণ পাওয়া যায়। এই সরলরেখার সমীকরণই হচ্ছে সাধারণ জ্যা। যেহেতু একটা সরলরেখা পাওয়া গেছে, তাহলে 1 এবং 2 এর সরলরেখা হবে নিশ্চয়ই এই সাধারণ জ্যা, সবুজ কালারের যে জ্যা, এইটা হবে। তাহলে আমরা এই জ্যাকে আমরা 3 নং সমীকরণ দিই। এখন খেয়াল করো, 1 নং বৃত্ত ও 3 নং রেখার ছেদবিন্দুগামী যে কোনো বৃত্তের সমীকরণ। 1 নং হচ্ছে বৃত্ত, এই বৃত্ত, আর 3 নং হচ্ছে রেখা। এই 3 নং হচ্ছে এই যে সবুজ রেখা, এই রেখা। এই দুটোর ছেদবিন্দুগামী যে বৃত্ত আছে, এই বৃত্তের সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয় তোমরা আগে সূত্রের মধ্যে দেখেছিলে। আমরা একবার দেখে আসি। এখানে দেখো, এই অংশে S1 ইকুয়াল 0, মানে এটা দ্বারা বৃত্ত প্রকাশ করে। একটি বৃত্ত L ইকুয়াল 0 একটি সরলরেখা, অর্থাৎ একটি বৃত্ত এবং একটি সরলরেখা, এদের ছেদবিন্দুগামী যে কোনো বৃত্তের সমীকরণ হবে বৃত্তের বাম পাশের অংশ যোগ কে একটা ধ্রুবক ইন্টু সরলরেখার বাম পাশের অংশ ইকুয়াল 0। এই সমীকরণটি আমরা ওইখানে ব্যবহার করব। তাহলে দেখো, এইখানে বৃত্তের সমীকরণ, এই যে সমীকরণ বৃত্তের প্রথম বৃত্তের সমীকরণ, এইখানের বাম পাশের অংশ আমরা নিলাম, যোগ দিলাম এই ধ্রুবককে, তারপর এই যে সরলরেখা, এই সরলরেখার বাম পাশের অংশ গুণ। এখন আমরা এটা যদি গুণ করে এইভাবে রাখি, এক্সকে এখানে কমন আকারে রাখি, তাহলে আমরা বলতে পারি এই 4 নং সমীকরণটাই হচ্ছে লাল যে বৃত্ত, এই বৃত্তের সমীকরণ। এই 4 নং সমীকরণে কিন্তু আমাদের নির্ণয় করতে বলেছে। কিন্তু দেখো এখানে কে এর মান আছে, কে এর মান যদি আমরা রিমুভ না করি তাইলে কিন্তু হবে না। তো আমরা কে এর মান কীভাবে বাদ করব, দেখো 4 নং বৃত্তের কেন্দ্র নির্ণয় করি। -g -f তোমরা জানো, তাহলে কেন্দ্রটা হবে এইখানে -g অর্থাৎ -k -1, আর এইখানে f এর মান হবে -3/2। এইখানে 3/2 তোমরা সাধারণ সমীকরণ আকার ওইভাবে সাজিয়ে লিখলে এভাবে তোমরা বের করতে পারবে বৃত্তের কেন্দ্র। এই কেন্দ্রটি কিন্তু
এইখানে অবস্থিত। এই যে সাধারণ যা, এই সাধারণ যা অর্থাৎ সবুজ যে তোমরা সরলরেখা দেখতে পাচ্ছ এর মাঝে অবস্থিত, সেই কথাটাই এখানে লেখা হয়েছে 2x + 1 = 0 রেখার উপরে অবস্থিত। কারণ আমরা এই যে কেন্দ্র বের করেছি এইটা তো এই লাল বৃত্তর কেন্দ্র, লাল বৃত্তর কেন্দ্র অবশ্যই এই যে জ্যা সবুজ তার উপরে অবস্থিত, জ্যা বা ব্যাস ব্যাসের উপরে অবস্থিত। এখন আমরা যেহেতু এটার উপরে অবস্থিত তাহলে এইটা দ্বারা সিদ্ধ হবে এই সরলরেখা, তাহলে x এর পরিবর্তে আমরা কত বসাবো, -k -1, আর y এর পরিবর্তে -3/2। যেহেতু এখানে y এর কোনো টার্ম নাই তাহলে x এর পরিবর্তে আমরা -k -1 বসাইছি, তারপর ক্যালকুলেশন করলে k এর মান আসে -1/2। এখন এই k এর মান যদি আমরা 4 নং সমীকরণে বসিয়ে দেই তাহলেই ক্যালকুলেশন করলে যে সমীকরণ পাই ইহাই নির্ণেয় সমীকরণ। আজকে এ পর্যন্তই। আজকে তোমরা শেষ লেকচার দেখলে একেবারে, আর পরবর্তীতে তোমাদের সাথে নতুন কোনো অধ্যায় নিয়ে আবার দেখা হবে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।